আমরা তো দাসী সম্পর্কে তো শুনলাম, তো দাসী কি সবসময় কি মানে বিধর্মী মেয়েদেরকে করা হতো, মানে মুসলিম মেয়েদেরকে দাসী করা হতো কখনো? মুসলিমের দাসী হইতে পারতো, ধরেন বিধর্মী কোনো মেয়েকে দাসী বানায় নিয়ে আসছে, ও পরে মুসলমান হয়ে গেছে, এরকম মুসলিম দাসী থাকতে পারতো, বাট দাসী বানানো হইতো মুসলিমদেরকেই। তো এই যে নবী যে কাজগুলো করতো, তো ওর হচ্ছে মেয়ে ফাতেমা, আমি মানে শুনেছিলাম মানে হুজুরদের কাছে যে তার চেহারা নাকি দুনিয়াতে মাত্র 4 জন পুরুষ দেখছে। সেটা হচ্ছে তার বাবা, ওর স্বামী মানে আলী, আর ওর 2 ছেলে। এছাড়া নাকি তার চেহারা জীবনে কোনো পুরুষ নাকি দেখে। তো এই যে ফাতেমা তার তো মেয়ে, সে তো আমি শুনেছিলাম যে সে নাকি খুব উত্তম চরিত্রের ছিল। সেগুলো জানতো না যে অন্য, এটা তার কাছে খারাপ লাগতো না যে আমিও তো একটা মেয়ে, তো আমার মতনই অন্য ধর্মের মেয়েদেরকে এভাবে তাদের বাপ মাকে মায়ের এভাবে আমারই বাপ আমারই সবাই যারা আছে তারা এভাবে ভোগ করছে, এগুলো ওর কাছে খারাপ লাগছে, কিছু বলতো না। হয়তোবা খারাপ লাগতো, হয়তোবা তারা ওই জামানার লোক ছিল, তারা মনে করতো এটাই ট্রেডিশন, এইভাবেই কাজ, এছাড়া আর কোনো উপায় নেই, বা এইটাই আল্লাহর দেখানো রাস্তা, এটাতে কোনো মন খারাপ করার কোনো ইয়া নেই, এইভাবেই করতে হবে। দুইটাই হইতে পারে। কিন্তু ফারাজ ভাই, এখানে আরেকটা বিষয় আছে যে ফাতেমা জীবিত থাকা অবস্থাতে কিন্তু আলী একটা বাচ্চা মেয়েকে মানে যুদ্ধবন্দী হিসেবে পাওয়া একটা খুবই কম বয়সী বাচ্চা মেয়েটাকে রেপ করছিল। সেটা কিন্তু ফাতেমা জীবিত থাকা সময়, যার এখনো ঋতুচক্র শুরু হয় নাই। হ্যাঁ, যার এখনো শুরু হয়নি, এরকম একটা বাচ্চা মেয়ে ধরা পড়ছিল মুসলিম সৈন্যদের হাতে। ওই মেয়েটাকে আলী গিয়ে করে আসছিল, রেপ করে আসছিল। সেটা আমি একটু দেখাই তাহলে। আপনার ইয়াটা একটু সরায় দিই, আমি সেটা একটু দেখাই। প্রথমে আমরা একটু দেখে নিই যে এই আলী যে ফাতেমার যে স্বামী আলীর স্বভাব চরিত্র সম্পর্কে আমরা একটু জেনে নিই আগে, তারপরে আমরা দেখবো এই জিনিসটা। এইটা দেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে দেখাচ্ছি। এখানে যে জিনিসটা বলা আছে, আলীর বেশ কিছু উম্মে ওয়ালাদ ছিল, তাদের থেকে অনেক সন্তান জন্মগ্রহণ করে, কেননা তিনি 4 স্ত্রী ও 19 উম্মে ওয়ালাদ রেখে মৃত্যুবরণ করেন। এসব উম্মে ওয়ালাদদের এমন অনেক সন্তান আছে যাদের মায়ের সঠিক পরিচয় জানা যায়নি, যেমন উম্মে হানি, মাইমুনা, জয়নব, রামালা, উম্মে কুলসুম, ফাতেমা, খাদিজা, ব্লা ব্লা ব্লা। আলীর সর্বমোট সন্তানদের মধ্যে পুরুষ 14 জন এবং মহিলা 17 জন, মানে অসংখ্য দাসী টাসী ছিল। 4টা বিয়ে বউ তো ছিলই, মানে ফাতেমা মারা যাওয়ার পরে 4টা বউ ছিল, এবং 19টা উম্মে ওয়ালাদ ছিল। মানে এদের প্রত্যেকের পেটে থেকে বাচ্চা হয়েছে। এই যে দেখেন, উম্মে ওয়ালাদের অর্থ লেখা আছে, মালিকের ঔরসে সন্তান বা সন্ততি জন্ম দিয়েছে। ইবনে সাদের মতে 19 জন। আচ্ছা, এবার আমরা দেখি যে এই নাবালিকা যে ধর্ষণ করছিল আলী, সেটার রেফারেন্সটা একটু দেখে নেই। এটা দেখেন, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার যে একটা নাবালিকা ধর্ষণ করছে, একটা মেয়ে, একটা নাবালিকাকে। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশন 4350 নম্বর হাদিসে বাংলা অনুবাদে একটু চোরামি করা হয়েছে। দেখেন, বাংলা অনুবাদে যে জিনিসটা লেখা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খুমুস নিয়ে আসার জন্য খালিদের কাছে পাঠালেন। রাবি বললেন, আমি আলীর প্রতি অসন্তুষ্ট হলাম আর তিনি গোসলও করেছেন। তো এই পর্যন্ত পয়রা আমরা হাদিস থেকে কিছু বুঝতে পারলাম না যে আলীরে পাঠাইলো খুমুস নিয়ে আসার জন্য, আর ওই বেড়ায় আলীর উপরে অসন্তুষ্ট হইল। এটাও মুহাম্মদের এক সাহাবী বুরাইদা, সে আলীর উপরে অসন্তুষ্ট হইল এবং বলতেছে আলী নাকি গোসল করছে। আচ্ছা, গোসল করলে বেড়ায় চেতলো কেন? এটা কি পানি কম ছিল তাদের, মানে কম পানি ছিল, সে গিয়া পানিটা খরচ করে ফেলাইছে, ওদের পানি কি খরচ করে ফেলাইছে, এরকম কি কিছু? নিলে গোসল করলে সে চেতার কারণটা কি, এটা তো বোঝা যাচ্ছে না। দেখেন, এরপরে বর্ণনা আছে, পরে বর্ণনাতে বোঝা যাচ্ছে না যে আসলে ঘটনাটা কি, কেন চেতলো বেটায়, অসন্তুষ্ট কেন হইলো। এটার ইংরেজি ভার্সনে আবার পরিষ্কার ভাবে বলে দেওয়া আছে, Ali had taken a bath after a sexual act with a slave girl from the Khumus. মানে ওই মেয়েদেরকে ভাগ বাটোয়ারা করা হয়নি তখনও, মেয়েদেরকে খালি ধইরা রাখছে,
সে ধরে রাখার মধ্যেই আলী গিয়া ওই একটা মেরে নিয়া কইরা ফেলাইছে। এই কামটা করার পরে যখন গোসল করছে, সেই গোসল করার পরে ওই বেটায় মানে আরেক সাহাবী আলীর উপরে চেতছে, কারণ এই মানে গনিমতের মাল ভাগ বাটোয়ারা হওয়ার আগেই আলী একটা মাইয়ারে পছন্দ করে নিয়া খাটে তুলে ফেলাইছে। এটা দেখে আরেক সাহাবী চেতছে যে তোমার এখনো তো ডিস্ট্রিবিউশন হয়নি, তুমি আগে করলা কেন? এই ছিল কাহিনী। এখন এই কাহিনীটা আমরা যদি ইসের থেকে পড়ি, দেখেন এটার যে ব্যাখ্যা গ্রন্থ, ব্যাখ্যা থেকে আমরা যদি পড়ি যে একজন যৌন যুদ্ধবন্দিনীর সাথে যৌন সঙ্গমের পরে গোসল করছিল আলী। তো এটা আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যে জিনিসটা বলা আছে, দেখেন নবী করিম আমাদের আলীর কাছে আলীকে পাঠালেন, বন্দীদের মধ্যে সেরা বন্দিনী এক তরুণী ছিল, সেরা সুন্দরী, সে সেরা বন্দিনী। হ্যাঁ, বর্ণনাকারী মানে এই এত সুন্দরী মাইয়া দেখা আলীর আর মাথা ঠিক ছিল না। হ্যাঁ, আলী ওই বাঘের আগে দেখেন এখানে বলা, বর্ণনাকারী বলেন আমি আলী খুমুস বুঝে নিলেন এবং ভাগ বাটোয়ারা করলেন, মানে আলী ভাগ করে ফেলেছে। আলীর কিন্তু ভাগ করার এখতিয়ার নাই, ভাগ করার এখতিয়ার শুধুমাত্র খলিফার, মানে মুহাম্মদ, সেই সময় ছিল মুহাম্মদের। আলী ভাগ বাটোয়ারা করলেন এবং সকালে যখন বের হলেন তখন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছিল। আমরা বললাম, আবুল হাসান মানে হাসানের বাপ, এ কি ব্যাপার? তিনি বললেন, তোমরা কি বন্দিনীর মাঝে সে কিশোরীটিকে দেখনি? বাটোয়ারা খুমুস উসুল করলে আমি সেটা খুমুসের অন্তর্ভুক্ত করি, পরবর্তী বন্টনে সেটি নবী পরিবারের অংশে পড়ে এবং সে সূত্রে তা আমার ভাগে পড়ে, এবং আমি রাতে আমি তাকে ব্যবহার করি। মানে সে আবার এটা এক্সপ্লেন করতেছে যে ওইটা তো নবীর ভাগে পড়ছে, আর নবীর ভাগ মানে তো আমি তো নবীর জামাতা, এই জন্য আমি এটা নিয়ে নিছি। নবীর ভাগের থেকে নবীর ভাগের থেকে আমি খাই দিছি, এটা সে বলতেছে। আবার ব্যাখ্যা করতেছে যে কেন সে ওই মেয়েটার সাথে এটা করছে। তারপরে রাতে আমি তাকে ব্যবহার করি। হ্যাঁ, এইটা নিয়ে গ্যাঞ্জাম। হ্যাঁ, এটা নিয়ে গ্যাঞ্জাম বাজছে যে এক সাহাবী চিতা গেছে আলীর উপরে। এখন গনিমতের এইখানে দেখেন, এরপরে আমরা এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যদি পড়ি, এটা হচ্ছে সহজ ইন আমুল বারি শরহে বুখারি মাগাজি ও তাফসির অংশ, অনুবাদ ও সম্পাদনা মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন, মাতবায়ে এমদাদিয়া প্রকাশনী, পৃষ্ঠা 227-228 যেটা বলা আছে। এখানে আমরা এই যে আলী ও খালিদকে ইয়ামেনে প্রেরণ, এখানে দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে আলী গোসল করলে তা আমি তার প্রতি বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলাম। হযরত বুরায়দা হযরত আলীকে খুমুস থেকে এক বাদী নিজের জন্য নির্বাচন করত, তার সাথে সহবাস করেছে জেনে তার প্রতি অত্যন্ত রুষ্ট ও অন্তরে বিদ্বেষ ভাব পোষণ করতে লাগলেন, কারণ তিনি এটাকে আত্মসাৎ মনে করেন যা শরঈ দলিল দ্বারা নিষিদ্ধ। এখন এই বেটা বলতেছে যে আলী তো এটা আত্মসাৎ করছে, আর এখন তো ভাগ হয়নি, ভাগের আগে সে খাইলো কেন? এইটা নিয়ে সে অসন্তুষ্ট, কারণ এটা শরীয়তে নিষিদ্ধ। এখন এটার আবার ব্যাখ্যা দিচ্ছে ইমাম আল্লামা খাত্তাবী, এটার আবার ব্যাখ্যা দিচ্ছে। দেখেন বলতেছে, গর্ভমুক্ততা যাচাই ব্যতি রেখে বাদীর সাথে সহবাস কিভাবে বৈধ হলো? বাদীকে নিজের জন্য নির্বাচন করা কিভাবে বৈধ হলো? এ প্রথম দু প্রশ্নের দু জবাব হতে পারে। এক, বাদীটি তো নাবালিগা ছিল বিধায় গর্ভমুক্ততা যাচাইয়ের প্রয়োজন হয়নি, মানে ইদ্যত পালনের দরকার নেই। ওই কিশোরী মেয়েটা তো বাচ্চা ছিল, মেয়েটার তো এখনো পিরিয়ডই শুরু হয় নাই, এই কারণে তার আর পেটে বাচ্চা আছে নাকি দেখার ইদ্যতের কোনো প্রয়োজন ছিল না। এই ব্যাখ্যা গ্রন্থে আবার এই জিনিসটা বইলা দিতেছে যে এটা তো বাচ্চা মেয়ে ছিল, এই জন্য এইটা আলীর জন্য, আলী করছে, অসুবিধা নাই, আলী করতেই পারে। মানে একদম হতভম্ব হয়ে যেতে হয় ভাই, হতভম্ব হয়ে যেতে হয় এইসব পড়লে ভাই। এগুলি কি ভাই? একটা বাচ্চা মেয়ে ধরা পড়ছে, বাচ্চা মেয়ের দেখা, সুন্দরী বাচ্চা মেয়ে দেখা আলী নাকি মাথা ঠিক ছিল না, সে কইরা ফেলাইছে। ও সরি সরি আসিফ ভাই, তো এগুলো একটা জিনিস শুনে আসিফ ভাই, একটা জিনিস শুনে আসিফ ভাই একটু শোনেন। কোচি কোচি মো বড় যে সরল, আরেকটা লাইন বাকি আছে, কোচি কলা পাতা খায় যেন। তোমার কোনো সঙ্গে সি ভাই
এরা কি রে ভাই, এরা কি একটা বাচ্চা মেয়ে দেখে। কুমার শানুর গান ভাই, আমি বানাই নাই এটা, অনলাইনে আমি বানাই ছাড়ি নাই। কণ্ঠ শুনে বুঝতে পারছি যে কুমার শানুর গান হবে। আমি না একদম এগুলা পড়লে একদম মানে আমার গা রিরি করে। এগুলো কি ভাই, একটা বাচ্চা মেয়ে, তুই তো বাচ্চা নিলে তো ছাড়, মানে তুই রেপ করবি, তুই বাচ্চা নিলে তো ছাড়, বাচ্চাটিও ছাড়ে না ভাই। এগুলি কি কি পরিমাণ অমানুষের বাচ্চা এগুলা, মানে কত বড়। ফাতেমা এগুলো জানতো না ফাতেমা? ফাতেমা অবশ্যই জানতো, এগুলো নিয়ে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে, ফাতেমা নিশ্চয়ই জানতো। কিছু বলেনি মানে কিন্তু হাদিস আছে কি যে বলেছে বা নারাজ হয়েছে বা বাচ্চাকে কমপ্লেন করছে যে দেখো তোমার জামা এগুলা করছে? না ভাই, আমি তো এগুলো বলতে পারবো না, মানে কি আমি মানে এগুলো প্যাথেটিক ব্যাপার স্যাপার, আর কিছু বলবো না। ঠিক আছে এমডি মিম ভাই, আর কি কিছু বলবেন আপনি? ভাই প্রশ্ন তো মেলাগুলাই ছিল, আমি কথা বলতে যে আসলে আমি কিছু বলে গেছি। তবে ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা সব আসলে বলে যান, খালি আমাদের এটা জিনিস, এই জিনিসটা মাথায় রাখেন যে কোচি জিনিসটাই আলাদা। হ্যাঁ ঠিকই বলছেন। মানে ঠিক আছে। আপনাদেরকে আসলে একটু কথা বলে নিই। আপনাদেরকে আসলে ধন্যবাদ ভাই যে আপনারা আসলে আমাদের অনেক জনের চোখ খুলে দিয়েছেন। আমিও মানে অন্ধবিশ্বাসী ছিলাম যে এত কিছু মানে জানতাম না, আপনাদের ভিডিও দেখে এগুলো জানতে পারছি। তো আমি মানে হচ্ছে আপনারা তো চেষ্টা করছেন, বাট আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আহ, একদিন ডিবেট করেন বড় কোনো আলেমের সাথে, যাতে এটা মানে আরো ভালোভাবে ছড়ায়। যে এত মানুষের যেমন দেখেন আমাদের দেশে কিন্তু অনেক বিখ্যাত আলেম আছে, আপনারা হয়তো চেষ্টা করছেন। একবার শুনছিলাম আসিফ ভাই বলছিল যে আহমদুল্লাহ মনে হয় আসার কথা ছিল, কিন্তু পরবর্তীতে মনে হয় বাদ দিয়ে দিচ্ছে, কি কারণে জানি না। তো এরকম একজন বড় কোনো আলেম মানে একটু ডিবেট করেন ভাই, যে এমন বাসটা একটু দিয়েন মানে সবাই দেখতে পারে, মানে চোখ কান দিলে একটু খুলে দিয়েন ভাই। আমার কাজ করছেন আপনারা, আপনাদের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারেন। ঠিক আছে, কিন্তু এটা আমাদের হাতে না ভাই, আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের নাম শুনলে কোনো আলেম আসার মতো ইয়া করতে চায় না, আসতে চায় না। কি করব, আমরা তো আর পায়ে ধরে আনতে পারবো না ভাই। তো আমরা হ্যাঁ বলছি তাও ঠিক। অনেকবার বলা হয়েছে, অনেক অনুরোধও করা হয়েছে, এবং এই শর্ত আমরা মেনে নিছি যে নবীরে কোনো গালি দিব না, আল্লাহরেও গালি দিব না, এই শর্ত মেনে নিছি। তারপরে আসবে না ভাই, কি করব এখন। আপনাদের এখানে একজন বড় ইউটিউবারও মনে হয় আসছিল সম্ভবত, জর্জ ভাই মনে হয় আসছিল। আহ, তো আমি ওনারই মডারেটর। তো উনি কি ওনার সাথে আসছিল, আমার প্রায় কথা হয়। কি আসছিল? এই যে হ্যালো হ্যালো ইউএসএ জর্জ ভাই, হ্যালো ইউএসএ ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যালো ইউএসএ আসছিল, হ্যাঁ। আসছিলেন। তো আমি ওনার মডারেটর। আমি মানে প্রথম যখন উনি আমাকে বলে আপনি ওনার কথা, কি? মডারেটর চ্যানেলে, আপনি ওনার মডারেটর? মানে ওনার চ্যানেলের মডারেটর মনে হয়। জি জি জি। তো তো ওনার সাথে প্রায় কথা হয় আমার। তো হচ্ছে যে উনি আমাকে প্রথমে বলছিল কথা, আমি অতটা বিশ্বাস করি। পরবর্তীতে একদিন কৌতূহলবশত যে দেখি আপনাদের ভিডিও গুলো আসলে কি বলছেন আপনারা, আমি এতটুকু বুঝলাম আচ্ছা, উনি যে উনি কি আপনারা আপনাকে হয়তো স্বীকার করছিল যে উনি আসছিলেন আমাদের কাছে? এটাকে উনি নিজের মুখে স্বীকার করছিলেন? নিজের মুখে স্বীকার করেন যে আপনাদের ভিডিও দেখতে দেখতে ওই ভিডিওটা আমার চোখের সামনে পড়ে গেছিল এবং থাম্বনেইলে ওনার ছবি দেওয়া ছিল। তখন আমি লিঙ্কটা ওকে পাঠিয়ে বললাম যে জজ ভাই আপনি কি দেখছিলেন? তো বলছে যে হ্যাঁ দেখছিলাম, তুমি কোথায় জানো? আমি বলছি যে দেখছি আমার কাছে দেওয়া আছে। তো বলছে যে বলছে যে কাউকে আবার বলো না। আমি বলছি "আপনি বলবো কেন, কাকে আবার বলবো আমি?" মানে ওনার বড় একটু বড় বাচ্চা ইউটিউবার, তো ওনার তো আবার শত্রুর আবার অভাব নেই। বল যেমন যেমন একটা শত্রু। তো তো আমি বলছি যে কাকে বলো না। আমি বলছি যে ঠিক আছে ভাই, কাকে বলবো? সমস্যা আপনি নাই, দেখছিলেন ভাই তো। কেউ শুনে নেই ভাই, মিম ভাই, কেউ আচ্ছা শুনে নেই, don't worry। আচ্ছা, সে যদি আমাকে বলতো যে তার পরিচয় প্রকাশ করা যাবে না, তাহলে কিন্তু আমি সেটা মানে ইউটিউব থেকে সরাই দিতাম। কিন্তু সে কিন্তু আমাকে এই ধরনের কোনো কথা বলে নাই যে সে গোপন রাখতে চায় বিষয়টা। বলেরই বলেরই এর কারণটা হলো যে ওটা বাংলাদেশে থাকে না, ওর তো কোনো সমস্যা নাই, ও তো ইয়ে থাকে। মেসেজ পাঠাইতে পারতো, এই সমস্যা যে প্রাইভেট প্রাইভেট চ্যাটে মেসেজ করতে পারতো।
হ্যাঁ, তো ও বলছে যে তুমি আবার করতে না, আমি বললাম যে আমি ভিডিও দেখছি দেখতে তাই দেখছি। তো ওই ভিডিওটা দেখলাম, তো আপনারা সবাই ছিলেন, তো যাই হোক। তো বললাম যে আমি জাজ ভাই বলছে যে এগুলা এগুলা ব্যাপার। আমি বললাম যে ভাই কি করবো এখন, এখন সারা জীবন তো শুনে আসলাম মানে নবী কত ভালো ছিল, নবীর চরিত্র কত উত্তম ছিল, সারা জীবন এটাই শুনে আসছি। আর আজকে নিজ চোখে পড়তে যায় দেখছি যে কত ভালো ছিল। তো যাই হোক, আমার ফ্যামিলিতে এখন মানে আমি ভাই এই যে আপনাদের ভিডিও গুলো দেখার পর থেকে না লাস্ট 6 মাস তাকে মনে হয় আমি শুক্রবার নামাজটাও আমার এখন আর পড়তে যেতে ইচ্ছা করে না। আমার বাদই দিয়েছি বলতে গেলে। তা আমার বাপ বলে যে তুই নাস্তিক হয়ে গেছিস, তুই মোট্টা হয়ে গেছিস, তোর সাথে থাকা উচিত না। তা আমি বাপকে মানে বলতেও পারি না যে তুমি যার সম্পর্কে বলছো তার চরিত্র সম্পর্কে একটু পড়ে তো আসো, খালি তো কোরআন শরীফ পড়লে অনুবাদ ছাড়া আর এই যে লেখা ভাই আছে ওটাই পড়ে একজন আসা। মুখের কমেন্টটা যে হাইলাইট করলেন ভাই, আহ, মূর্খ তো জানাই না যে কোনো ডিম্বাণু বলে কোনো কিছু থাকে না, মহিলাদের যে স্পার্ম থাকে এই মূর্খ তো জানে না এই সম্পর্কে, কোনো আইডিয়া নেই। ঠিক ঠিক, ইসলাম অনুসারে মূর্খ। মেয়েদের তো ডিম্বাণু থাকে না, মেয়েদের স্পার্ম থাকে। ঠিক ঠিক ইসলাম থাকে। এখন প্রশ্ন ডিসকাস ছিল কিন্তু আমি ভুলে গেলাম কথা বলতে বলতে। তো ঠিক আছে আসিফ ভাই, আরেকদিন যোগ হবো, প্রশ্ন লিখে দিয়ে আসবো আমি সুন্দর করে। আপনার ঠিক সাথে কথা আছে, বলে খুব ভালো লাগলো। ঠিক আছে মিম ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো ভাই, আপনাদের দোয়ায়, আপনার ফারাজ ভাইয়ের দোয়ায়। অনেক দোয়া করেছি আমরা। আচ্ছা ভাই, ডিরেক্টলি একটা অবজারভেশনে যাই আপনার সাথে। সেটা হচ্ছে আপনারা এখানে আসলে ওই পেডোফিলিয়া বা শিশু কামিতার বিষয়ে আসলে অনেক সচেতনতা বা অনেক ডিসকাশন আসে, সেটা থিওলজিক্যাল বা ধর্মীয় ব্যাপারে আসুক। তো রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে একটা নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল খুবই ভাইরাল হচ্ছে। সেটা হচ্ছে আপনার 2014 সালে লেখা, মার্গো কাপলান নামে একজন। তো তার লিটারালি আর্টিকেলটার হেডলাইন হচ্ছে পেডোফিলিয়া ইজ এ মেন্টাল ডিসঅর্ডার নট এ ক্রাইম। তো ওখানে আসলে যে রাইটার, সে তার অবজারভেশন হচ্ছে পেডোফিলিয়াকে আমরা মানে ক্রাইমের থেকে মানে ডিসঅ্যাসোসিয়েট করে যদি এটাকে মেন্টাল ডিসঅর্ডার হিসেবে দেখি, তাহলে এতে অনেক শিশু এবং যারা এটার ভিকটিম আছে মেন্টাল ডিসঅর্ডার, তারা এটা থেকে অনেক বেনিফিটেড হবে। তো আরেকটা জিনিস সে যেটা বললো যে পেডোফিলিয়া শুধুমাত্র বিহেভিয়ারাল, এটা এমন না, এটার মানে নিউরো অ্যানাটমিক্যাল কিছু কজ আছে। যেমন একটা সায়েন্টিফিক রিসার্চ ওরা দেখলো যে যারা পেডোফিলিয়াতে বা শিশু বা প্রিপিউবেসেন্ট শিশুদের প্রতি আকৃষ্ট হয়, নট নেসেসারিলি তারা অ্যাকশন করে, বাট যাদের এরকম ইন্টারেস্ট বা তাদের প্রতি যৌন আকর্ষণ থাকে প্রিটিন বা প্রিপিউবেসেন্ট ছেলে বা মেয়ের প্রতি, তাদের ব্রেনের হোয়াইট ম্যাটারটা কম থাকে। এটা হচ্ছে ওরা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হিসেবে একটা স্টাডিতে পাওয়া গেছে। তো হুইচ প্রুভস দ্যাট পেডোফিলিয়া আসলে নট নেসেসারিলি সোশ্যাল, বা এর পিছনে আসলে নিউরোলজিক্যাল ফ্যাক্টরও আছে। তো আপনাদের এই ধরনের কোনো অবজারভেশনে কি কোনো চেঞ্জ আসবে, বা আপনাদের কি, যেহেতু ইসলাম বা আইডিওলজিক্যালি যেটা পেডোফিলিয়াকে কাইন্ড অফ এন্ডোর্স করে, তো এর পিছনে কি মানে এই ধরনের কোনো নিউরোঅ্যানাটমিক্যাল বা কোনো ধরনের বিহেভিয়ারাল বা মেন্টাল ইলনেসের সামঞ্জস্য বা সম্পর্ক আছে কিনা, আপনি এটা কিভাবে দেখেন? ভাই এটা মানে প্রমাণিত হোক, পুরো জিনিসটা প্রমাণিত যদি করতে পারে তাহলে প্রমাণিত করতে পারা ডিফিকাল্ট হবে। প্রমাণিত করতে পারলে তখন সেই জিনিসটা নিয়ে আমরা চিন্তা করে দেখব। আপাতত এই জিনিসটা যদি কেউ আকর্ষণ বোধ করে তাহলে তো তাকে আমরা ক্রিমিনাল বলি না, সে নিজের ভিতরে যদি রাখে সে তাকে তো আমরা ক্রিমিনাল বলি না। কিন্তু যখনই সে জিনিসটাকে অ্যাপ্লাই করতেছে, জিনিসটা যখন প্র্যাকটিস করতেছে সে, তখন সেটা অবশ্যই একটা ক্রাইম। একটা শিশুর কনসেন্ট থাকে না, কনসেন্টের কোনো মূল্য নাই, তার মানে এই জিনিসটা একটা রেপ। এবং একটা শিশুর কোনো এই মানে একটা শিশু মানে সে মানে এই কাজের জন্য উপভোগের কোনো বস্তু না। শিশুকে সবসময় এই কাজগুলা থেকে বাইরে রাখতে হবে, আলাদা রাখতে হবে। শিশুর এখনো সেই
ইয়াটাই তৈরি হয় নাই। এই বিষয়ে আমরা একদম নিশ্চিত যে এই জিনিসটা যখন প্র্যাকটিক্যালি কেউ প্র্যাকটিস করছে তখন সেটা অবশ্যই ভয়ঙ্কর ক্রাইম। সেটা তার ভিতরে যদি সেই ধরনের ইয়াটা যে কারণেই আসুক না কেন, সে যখন জিনিসটা অ্যাপ্লাই করতেছে তখন তো অবশ্যই এটাকে আমরা ক্রাইম হিসেবে গণ্য করব। আমি তো ক্রাইম হিসেবেই গণ্য করব। ফারাজ ভাই, আপনি কি বলেন? আচ্ছা, ফারাজ ভাই বোনে নাই। আমাদের সাথে হিকমা আপু চলে আসেন। হিকমা আপু, কি অবস্থা, কেমন আছেন? এই যে ভাইয়া, ভালো আছি, থ্যাঙ্কস ফর অ্যাডিং মি। আমি এই বিষয়ে একটু বলবো। হ্যাঁ হ্যাঁ বলেন, এই বিষয়ে জিজ্ঞেস করতাম, বলেন। জিনিসটা হলো কি যে মেন্টাল হেলথ ডিজিজ তো অনেকেরই থাকে, অ্যান্ড হ্যাঁ, টু সাম পয়েন্ট নট অল মেন্টাল হেলথ ডিজিজেস, বাট মেন্টাল হেলথ ডিজিজের জেনেটিক ফিজিক্যাল অনেক জিনিস থাকে, বাট আপনি ইউ ক্যান অলওয়েজ ফিক্স ইট। পেডোফিলিয়া ইজ সামথিং যেটা হলো লেজিট, মানে সোসাইটির সবচেয়ে ইনোসেন্ট পিপলদেরকে হার্ম করতে পারে। কেউ যদি পেডোফাইল হয়, সে কিন্তু তার কনসিয়েন্স, তার মোরাল কম্পাস থেকে সে কিন্তু যেতে পারে ডক্টরদের কাছে, এবং একটা সাইকিয়াট্রিস্ট কিন্তু ইজ আন্ডার ওথ, ডক্টর ওথ, যে সে কোনো ক্রাইম না করা পর্যন্ত সে তার পেশেন্টকে ধরাই দিবে না। সো সে কিন্তু তার মোরাল কম্পাস থেকে যেতে পারে যে দেখেন আমি এই অ্যাট্রাকশনটা ফিল করছি এবং what can I do to fix my mental health issue? ধরেন অনেকের ইস্যু থাকে যে তারা অসম্ভব মিথ্যা কথা বলে বা তারা চুরি করে, দ্যাট ইজ অলসো হার্মিং পিপল, রাইট? বাট ইভেনচুয়ালি কিন্তু তারা যখন দেখায়, ডাক্তার দেখায়, তখন ওই জিনিসটা তারা স্টপ করে দেয়। সো আই থিঙ্ক নিজের মোরাল কম্পাসটা ঠিক রাখা উচিত। অ্যান্ড পার্সোনালি এটা যদি প্রুভডও হয় যে পেডোফিলিয়া ইজ এন্টায়ারলি জেনেটিক অর সামথিং, আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু চেঞ্জ মাই পজিশন, বিকজ লাইক আই সেড যে এই জিনিসগুলা যদি নিজের মোরাল কম্পাসটা ঠিক রাখতে পারে, যদি সোসাইটির মোরাল কম্পাসটা ঠিক রাখতে পারে, তাহলে নিজে থেকে ডাক্তারের কাছে গেলে এটা অনেকটুকুই ফিক্স করা যায়। ভাইয়া, দ্যাটস মাই থিং। হ্যাঁ, হাইজেনবার্গ, আপনি আপনার মতামতটা বলেন এবার তাহলে। আমার একটা কনসার্ন হচ্ছে, যেমন পেডোফিলিয়া বা শিশুকামিতা, এই ওয়ার্ডটাকে কি আমরা আসলে খুব বেশি স্টিগমাটাইজ করে ফেলছি সমাজে? মানে কেউ ধরেন এখন, মানে ধরেন কেউ একটা প্যারালাল যদি আমি কম্পেয়ার করি, ধরেন কেউ বলতে আছে আমি কোনো ড্রাগ বা কোনো নেশা দ্রব্যে আকৃষ্ট বা আমার এটার প্রতি ইয়া আছে, তো সে যেভাবে একটা সাপোর্ট বা একটা গ্রুপ বা একটা রিহ্যাবিলিটেশন বা মেডিকেশনের সাপোর্ট সিস্টেম পাবে, এরকম সিমিলার একটা মানুষ যদি দাবি করে যে আমার এরকম বাচ্চাদের প্রতি আকর্ষণ আছে বা আমি, কিন্তু ভাই, একজন মানুষ যদি ড্রাগস নেয় তাহলে সে তো শুধুমাত্র নিজে এফেক্টেড হচ্ছে, এখানে তো কোনো তৃতীয় কোনো পক্ষ এফেক্টেড হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে তো থার্ড পার্টি একজন এফেক্টেড হচ্ছে, এবং সে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সে একটা এখনো একটা বাচ্চা। এখানে তো একটা বড় ধরনের মানে ঘটে যাচ্ছে, বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। এটার সাথে তো এটার কোনো মিল পাচ্ছি না, আপনার উদাহরণটার সাথে তো মিল পাচ্ছি না। ড্রাগস নিলে শুধুমাত্র তার ক্ষতি হচ্ছে, সে নিজের কনসেন্টে যদি করে তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু হালকা ডোজের ড্রাগস তাকে দিয়েও দিতে পারি যে যা তুই খুশি থাক। কিন্তু এখানে তো একটা মানুষ, একটা শিশু এফেক্টেড হচ্ছে ভয়ঙ্কর ভাবে। ড্রাগসের ব্যাপারটা আসিফ ভাই, সেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল নিকোটিন বা স্মোকিং, তো এটার পক্ষে আসলে সেকেন্ডারি যে ইম্প্যাক্ট গুলো তো থাকে, তাই না? যা স্মোকিং যে করে তার আশেপাশে যারা থাকে, বা ইন মেনি কেসেস যারা ধরেন ওপিওয়েড ক্রাইসিস আক্রান্ত হয়, তাদের ইমিডিয়েট অ্যাডজেসেন্ট যারা থাকে তাদের অনেক বেশি হাই নাম্বার অফ চান্সেস থাকে ওপিওয়েড ক্রাইসিস বা এটার সাথে এটার কোনো তুলনাই হয় না ভাই। এটার সাথে মানে পরোক্ষভাবে স্মোকিং কিভাবে প্যাসিভ এফেক্ট ফেলতেছে এটার সাথে, মানে এটার কোনো একদম ইয়াই নাই। মানে একটা শিশুর সাথে এই ধরনের ঘটনা ঘটলে তার কি ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয়, কি ধরনের ফিজিক্যাল প্রবলেম হয়, ফিজিক্যাল প্রবলেম বাদই দিলাম, যে ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম হয় সেটা তো মারাত্মক ভাই। এটার সাথে এটা কিভাবে আপনি বলছেন? আর তাছাড়াও ভাইয়া, যখন একটা ড্রাগ অ্যাডিক্ট সে ড্রাগ করতে করতে এক পর্যায়ে সে তার ওয়াইফকে মারতেছে, ধরেন ওই ড্রাগের নেশায়, বা সে তার বাচ্চা কাচ্চাকে মারতেছে, বিদেশে কিন্তু ওই টাইপের ড্রাগ অ্যাডিক্টদের এগেনস্টে রেস্ট্রেনিং অর্ডার দিয়ে দেয়।
তার মাই ধরো তার ওয়াইফই তার হাজবেন্ডের এগেনস্টে রেস্ট্রেনিং অর্ডার দিয়ে দিছে, বা কোর্ট থেকে তাদেরকে, মানে এগুলো অ্যাবিউজ কিন্তু বিদেশে খুব সিরিয়াসলি নেওয়া হয়। এবং কেউ ড্রাগ অ্যাডিক্ট এই কথাটা বললে কিন্তু বিদেশে, আমাদের এখানে যেমন কেউ ড্রাগ অ্যাডিক্ট বললে আমরা হ্যাঁ বাবা করোনা, আমরা বা হলো আমরা মার দিই বা হুজুরের কাছে নিয়ে যাই, বিদেশে কিন্তু এরকম না। কেউ যদি বলে যে আমি ড্রাগ অ্যাডিক্ট বা আমি অ্যালকোহল অ্যাডিকশনে ভুগতেছি, তাদেরকে AAA মিটিং এ পাঠায়, ঠিক আছে? তো ওই মিটিং গুলা দিয়ে ওনাদের নিজেদেরই অনেক সাফার করে করে নিজেদেরকেই ফিক্স করতে হয়, নিজেদেরই রিহ্যাবে থাকতে হয়। সো ইটস নট লাইক যে ড্রাগ করলে তারা খুব সিম্পাথি পায় এবং তারা they are allowed to stay around their kids and their wives there if they are harmful. So pedophilia ব্যাপারটা, হ্যাঁ, এটার সাথে আসলে কম্প্যারিজনই যায় না, বিকজ pedophilia damages children beyond repair. মানে এটা না আসলে বলা পর্যন্ত যায় না যে ছোটবেলায় এরকম অ্যাবিউজ হলে কি অবস্থা হয় মেয়ে এবং ছেলেদের। সো বাট তাও আমি বলবো যে ড্রাগ অ্যাডিকশন যখন সিরিয়াস লেভেলে চলে যায়, টু দ্য পয়েন্ট যে ধরেন অন্যকে মারতেছে, ছেলে মেয়েকে মারতেছে, বিদেশে এগুলা টলারেট করা হয় না। এবং বিদেশে যে মানে রিকভারি সিস্টেমটা ওইটা একাই যেতে হয়। হ্যাঁ, তো আপনার আশেপাশে মানুষজন হেল্প করবে, বাট অ্যাট দ্য এন্ড রিকভারিটা একাই হয় আর কি। আমি এরকম মানুষ চিনি যারা ছোটবেলায় এই ধরনের অ্যাবিউজের শিকার হয়েছে এবং তাদের পুরাটা জীবন তারা এই যে যৌনতার যে আনন্দটা, সেই আনন্দটা পুরাপুরি তাদের কাছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল এবং সারা জীবনে তারা কখনো এইদিকে এইটার প্রতি কোনো অ্যাট্রাকশনে ফিল করে নাই যখনই। এবং তাদের ফিজিক্যাল তো নিড থাকে, কিন্তু তাদের ভিতরে যে ভীতিটা আছে সেই ভীতিটার কারণে কখনো তারা সেই কাজটা করতেই যায় নাই। এই কারণে তাদের এই যে ফিজিক্যাল নিড আছে আবার সে করতে যাচ্ছে না, এই দুইটার মানে একসাথে যখন হয় তখন বড় ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম তাদের তৈরি করে। এটা তো আমি একটা উদাহরণ দিলাম, এই যে এইটার অনেক এফেক্ট আছে, যে এফেক্ট গুলা ভয়ঙ্কর। এবং আমার এলাকায় যদি একটা চিহ্নিত পেডোফাইল থাকে, আমি তো আমার বাচ্চাকে মানে খুব সাবধানে আমার করতে হবে। আমি তো চাইবো না ওই পেডোফাইল আমার বাচ্চার আশেপাশেও 100 মাইলের ভিতরে থাকুক, এটা তো আমি চাইবো না। এবং এটা তো কোনো বাবা মাই চাইবে না যে এই পেডোফাইলটা আমার বাচ্চাকে দেখুক, তাকাক পর্যন্ত, এটা তো আমরা কখনো চাইবো না। আমি আসলে কম্প্যারিজনটাতে বেশি এমফাসাইজ করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন আমরা কি এই যে পেডোফিলিয়া বা শিশুকামিতা, এটার ক্রাইম অ্যাসপেক্টটাকে বেশি মানে ওয়েট দিচ্ছি ইনস্টেড অফ কনসিডারিং ইট অ্যাজ এ মেন্টাল ইলনেস, বা আমরা কি এই টার্মটাকে খুবই বেশি স্টিগমাটাইজ করে ফেলতেছি যে যারা ধরেন হেল্প চাচ্ছে বা যারা ধরেন কোনো অ্যাকশনে যাচ্ছে না, সো দে আর নট ডেজিগনেটেড পেডোফিল। কিন্তু হাইজেনবার্গ ভাই, আমরা যাদের সাথে ডিল করছি, আপনি একটা জিনিস বুঝতে পারতেছেন না, আমরা যাদের সাথে ডিল করছি প্রতিনিয়ত প্রতিদিন, তারা প্রেস ক্লাবে ব্যানার নিয়ে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে যে আইনগতভাবে এই পেডোফিলিয়ার বৈধতা চাই, আমরা শিশু মেয়ে বিয়ে করতে চাই, আইনগতভাবে বৈধতা দিতে হবে, আমরা সবাই মিলে। মানে ভাই, এত বিপুল পরিমাণ মানুষের তো জেনেটিক কারণে হচ্ছে, মানে তারা হয়ে গেছে, এটা তো হইতে পারে না। এত বিপুল জনগোষ্ঠীর মানে, এবং একটা বিপুল জনগোষ্ঠী তাদেরকে সাপোর্টও করতেছে। আমাদের লাইভে অসংখ্য মুমিন এসে এসে আমাদেরকে বারবার বুঝায় গেছে যে কেন এটা ভালো, এটা করাটা ভালো, বাচ্চার সাথে এটা করাটা কেন উত্তম। এবং এই যে যুক্তিগুলো আমরা গত কয়েক বছর ধরে মুমিনদের মুখের থেকে অনবরত শুনে আসতেছি যে শিশুর সাথেও এটা করা যায়, অসুবিধা কোথায়? ভাই, এত বিপুল পরিমাণ মানুষ তো এটা হইতে পারে না যে মানে কোনো একটা জেনেটিক্যাল মানে প্রবলেম কেমনে হয় এত কোটি কোটি মানুষের ভিতরে। মানে সৌদি আরবে কিছুদিন আগে এটা আইনগতভাবে বৈধ ছিল, আফগানিস্তানে অসংখ্য ঘটনা ঘটতেছে, আফগানিস্তানে এখন পর্যন্ত বৈধ। এই জিনিসগুলোর সাথে আমাদের ডিল করতে হয় ভাই প্রতিদিন। এই কারণে আমাদের তো এটা বলতেই হবে। আপনি এমন একটা সোসাইটির একটা চিত্র আমাদের সামনে নিয়ে আসতেছেন যে এই সোসাইটিটা একটা সভ্য সোসাইটি, যেখানে পেডোফিলিয়া অলরেডি এই জিনিসগুলা কন্ট্রোল করা হইতেছে, এবং
এই জিনিসটা একটা ভয়ঙ্করতম ক্রাইম। আমি তো আমেরিকার দেখছি যে একটা পেডোফাইল যদি এলাকায় থাকে তাহলে সেখানে নোটিশ দিতে হয়, সমস্ত প্রতিবেশীদেরকে নোটিশ দিয়ে দিতে হয় এখানে একজন চাইল্ড অফেন্ডার আছে এই এলাকায়, এবং পুলিশের কাছে সেই তথ্য থাকতে হয় যে এই এলাকায় একটা চাইল্ড অফেন্ডার আছে। এটা তো ইউরোপ আমেরিকাতে তো খুবই পরিষ্কার এই বিষয়ে। তারা তো এই সভ্য দেশগুলো তো এই বিষয়ে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তারা অ্যাকশন নিবে। কিন্তু আমরা যাদের সাথে ডিল করতেছি ভাই, তারা এটা সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আইনগত বৈধতা দেওয়ার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। মানে আমরা এটাকে করতেছি, এটা আপনি কিভাবে বলতেছেন বুঝতেছি না, আমার মাথায় ঢুকতেছে না। না ভাই, আমি আপনাকে দোষারোপ করতেছি না, আমি আর একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে অ্যানালাইজ করার চেষ্টা করতেছি। যেমন ধরেন আপনি সভ্য পৃথিবীর কথা বললেন, আমি আপনার এই পয়েন্টটাতে আসতেছিলাম, মানে এই যে মাস পেডোফিলিয়া বা থিওলজিক্যালি ইম্পোজড পেডোফিলিয়া, এই যে ইউরোপের কথা বললেন, ইউরোপে যে গত 2 সপ্তাহ ধরে বিশেষ করে যুক্তরাজ্যে আপনার এই যে চাইল্ড গ্রুমিং গ্যাং, তো এদেরকে নিয়ে আসলে খুবই ডিসকাশন হচ্ছে। এবং থ্যাঙ্কফুলি গতকালকে মানে যুক্তরাজ্যের গভর্নমেন্ট একটা কমিশন গঠন করছে এগুলাকে আবার রিইনভেস্টিগেট করার জন্য, এই যে চাইল্ড গ্রুমিং গ্যাং গুলাকে। তো আমার কথা হচ্ছে পেডোফিলিয়া যদি আসলে অ্যাকর্ডিং টু দ্যাট আর্টিকেল একটা মেন্টাল ডিসঅর্ডার হয়, তাহলে কিভাবে এতগুলা মানুষ বা কিভাবে এতগুলা র্যাকেটের এতগুলা মানুষ, প্রায় 10,000-এর মতো মানুষ এই রকম একটা পেডোফিলিয়া বা মেন্টাল ডিসঅর্ডারে ইম্প্যাক্টেড হয়? মানে তাদের সাইকোলজিটা কিভাবে চেঞ্জ হয়েছে বা তাদেরকে কিভাবে আসলে এই মেন্টাল ডিসঅর্ডারটা ইম্প্যাক্ট করছে, ইনফেস্ট করছে। তো আমি এটাতে আমি অ্যাকচুয়ালি হাইজেনবার্গ ভাইয়া, আমি অ্যাকচুয়ালি এটা ফলো করতেছিলাম এই পুরা সিচুয়েশনটা। এন্ড আমি একটা কথা বলি, এই যে গ্রুমিং গ্যাং গুলা থাকে, বা এই যে আসিফ ভাই যেটা বললো যে আফগানিস্তানে বাচ্চা বিয়ে করা অ্যালাউড এন্ড হ্যাপেন্স অন এ অন আ ভেরি হিউজ লেভেল, এটা পুরাপুরি সোশ্যালাইজেশন। আমি এই কারণেই বললাম যে একটা পেডোফিলিয়ার জেনেটিক্যাল হতে পারে, এটা একটা মেন্টাল হেলথ ইস্যু হতে পারে, বা যে সোসাইটিতে পেডোফিলিয়া ইজ আনএক্সেপ্টেবল টু, ধরেন 100% আনএক্সেপ্টেবল, ওই সোসাইটিতে দেখা যাবে যে 1000 ছেলের ভিতর বা 1000 মেয়ের ভিতর একজন পেডোফাইল জেনেটিক্যালি অর মেন্টাল হেলথ ইয়েতে। বাট আপনার যদি সোশ্যালাইজেশনই এটা থাকে, লিগালিও যদি এটার বৈধতা থাকে এবং থিওলজিক্যালিও আপনার বিলিফ সিস্টেম এটা থাকে যে ইটস নট আ বিগ ডিল, তখন সবাই এটা করার বৈধতা পেয়ে যায়। there is no accountability. আর গ্রুমিং গ্যাং এর ব্যাপারটা শুনেন, আমি এরকম গ্রুমিং গ্যাং এর ভিকটিমের ভিডিও দেখলাম যে মেয়েগুলা বলতেছে যে পাকিস্তানি বা মুসলিম ছেলেরা যখন তাদেরকে রেপ করতেছে বলতেছে ইউর আ হোয়াইট স্লাট, ইউর হোয়াইট, এরকম আর কি। সো এখানে না আসলে জিনিসটা হলো কি যে ওয়েন রেপ সব মানে রেপ পুরা সোসাইটিতে আছে, সব সোসাইটিতে আছে, এবং এক একটা রেপের ঘটনা জাস্ট রিভিলস দ্য ডার্ক সাইড অফ হিউম্যান সোসাইটি। বাট আই উইল সে যে অনেক এই পাকিস্তানি বা ইসলামিক যে গ্রুমিং গ্যাং গুলা আছে এগুলাতে না ইটস লাইক ওরা ওদের অনেকটা বাংলাদেশের 1971 এর মতো, যে ওরা ওদের এদেরকে এত চুদো যে এরা যেন একদম এদের পাকিস্তানি ব্লাডটা মিশে যায় আর কি এদের সাথে। ব্যাপারটা অনেকটা ওই রকম লাগছে আমার কাছে দেখে। তো ইউকে গ্রুমিং গ্যাংটা আসলে পুরাপুরি আমার কাছে মনে হচ্ছে এটা একটা রেস ওয়ার এন্ড এটা একটা জেন্ডার ওয়ার, যে মুসলিম মেন ওয়ান্ট টু বেসিক্যালি insult and degrade white women because they view white women as a symbol of power আর কি। তো ওরা ওই জায়গা থেকে করতেছে, এখানে না ইভেন গ্রুমিং ব্যাপারটাও না, এখানে এটা পেডোফিলিয়াও না, দিস ইজ সিম্পলি জেন্ডার অ্যান্ড রেস ওয়ার। যে একটা পাকিস্তানি ছেলে সে হলো ভাবতেছে যে আমি আমার এই হোয়াইট কালচারকে আমি ধ্বংস করে ফেলতেছি বাই ইনসাল্টিং হোয়াইট ওমেন আর কি। আমার কাছে এভাবেই আসছে আর কি। হিকমা আপু, আপনাকে আমি একটা ভিডিও দেখাবো, আমি ভিডিওটা একটু বের করি। ভিডিওটা দেখার পর না আমি একদম হয়ে গেছি, বেশ কয়েক মিনিট আমি কথাবার্তাই বলতে পারিনি। একটা রিকশাওয়ালাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে
আচ্ছা, আমি ভিডিওটা বের করছি, আপনারা একটু কথা বলেন, আমি ভিডিওটা বের করছি। ফারাজ ভাই কি আছেন? ফারাজ ভাইয়েরও এই ভিডিওটা দেখা দরকার। ফারাজ ভাই কি আছেন? হ্যাঁ শেষে ভাই আছে। ফারাজ ভাই, আমি একটা ভিডিও দেখাবো, আমি একটু বের করতেছি, দাঁড়ান। এখানে একটু বের করি। হ্যাঁ হিকমা আপু, আরেকটা ইন্টারেস্টিং আপনি যেটা বললেন সেটা ট্রু, মানে নট নেসেসারিলি যে চাইল্ড রেপ বা গ্রুমিং গ্যাংগুলা পেডোফিলিয়া থেকে এগুলো করতেছে। হ্যাঁ, এগুলোর একটা রেস, কালচার, রিলিজিয়াস ন্যারেটিভ আছে। বাট আপনি যদি ওই যে পাকিস্তানি গ্যাংগুলোর কথা চিন্তা করেন, এদের প্রায় মেজরিটি কিন্তু পাকিস্তানের একটা স্পেসিফিক লোকেশন থেকে বিলং করে। যেমন মিরপুর খাস একটা জায়গা আছে পাকিস্তানে, এটা কাশ্মীরের কাছে। তো মেজরিটি গ্রুমিং গ্যাংগুলা, পাকিস্তানি গ্রুমিং গ্যাংগুলার মেম্বাররা কিন্তু ওই রিজিয়ন থেকে আসা। সো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি দেখলাম ওই গ্রুমিং গ্যাংগুলার বিহেভিয়ারে। আর একটা জিনিস আমি মেনশন করবো যে ওই আর্টিকেলটাতে বলা আছে যে যারা চাইল্ড মলেস্ট করে ওদের মধ্যে প্রায় 50% হচ্ছে তাদের চিলড্রেনদের প্রতি কোনো সেক্সুয়াল অ্যাট্রাকশন থাকে না। তো মানে দিস সাউন্ডেড টু মি লাইক মানে সামথিং নিউ। মানে এটা কিভাবে সম্ভব? মানে অ্যাট্রাকশন না থাকার পরেও তারা this is a point, Heisenberg bhai, this is a point that I've been making for like the মানে আমি এথিস্ট হওয়ার আগেও এই পয়েন্টটা করছি, এবং এথিস্ট হওয়ার 6-10 বছর আগে থেকে আমি এই পয়েন্টটা করে আসতেছি যে রেপ has nothing to do with sexual attraction. অনেকে বলার এটা চেষ্টা করছে যে clothing could be one of the reasons or যে through which men get attracted. And আমি সবসময় বলে আসি যে this is not true, and I know for a fact যে rape has nothing to do with feeling sexually attracted to someone. Rape is all about insulting a person. ধরেন যে আপনার মানে ধরেন আপনি যদি আজকে ধরেন মেয়ে হিসাবে আমাকে ইনসাল্ট করতে চান, আপনি যদি ভদ্র ছেলে হন তাহলে আপনি বলবেন যে হ্যাঁ তুমি কালো মোটা, বিকজ ইউ নো দ্যাট women have issues regarding their skin color এবং their weight issues. আর যদি আপনি খারাপ ছেলে হন তাহলে ধরেন মাগি, স্লাট, এগুলা ওয়ার্ড ইউজ করবেন, কারণ আপনি জানেন যে সব মেয়েরই এই মডেস্টি নিয়ে একটা খুব ইস্যুস আছে। তেমন ভাবে এক্সট্রিম যে বাজে ছেলেরা তারা হলো বেসিক্যালি রেপ বা হ্যারাসমেন্ট জিনিসটাকে ইউজ করে টু ইনসাল্ট অ্যান্ড কন্ট্রোল আ ওমেন। অর মেয়েরাও যদি কোনো ছেলের সাথে করে থাকে এটাই আর কি ব্যাপারটা। সো of course they don't feel sexual attraction. This is not news to me. It's এটা যেটা যে মানে আমি আর্টিকেলটা পড়ি নাই, বাট ওটা আমি আগে থেকেই জানি আর কি। এবং এটার সাথে আরেকটা জিনিস যেটা যুক্ত সেটাও আমি সবসময় বলে আসতেছি, এটার সাথে একটা পাওয়ারের সম্পর্ক আছে, যে আমি মোর পাওয়ারফুল, তোমার থেকে আমার পাওয়ারটা বেশি, এই জিনিসটা প্রদর্শনের একটা ব্যাপার আছে। এই জিনিসটা নিয়ে আমরা আগে বহুবার আলোচনা করেছি। আমি একটা ভিডিও দেখাই, আপনারা একটু দেখেন এই ভিডিওটার ভিতরে কি বলে একটু শুনেন। উন্নত নাই একটা বাইক করে রাখছে, আবার এদিক দিয়েও দেখা যায় কোমরটারও আবার ঢুলায়। জামাতের এই কারণে পাস করামু। আপনারা কি শুনছেন কি বললো এই রিকশাওয়ালা? এই লাস্টে কি বললো ভাই? লাস্টের সেন্টেন্সটা বুঝি নাই। জামাতিরে পাস করামু, সে জামাতিরে পাস করাবে এই কারণে যে সে রিকশায় মেয়েদেরকে উঠায়, সেই মেয়েরা বাইর করে রাখে, ওইটা দেখা তার হয়, সমস্যা হয়, জামাতিরে সে পাস করাবে এই জন্য যে খোঁজ আসছে কোথা থেকে বুঝছেন, জামাতিরে সে পাস করাবে এই কারণে যে জামাতিরা এসে এগুলা ঠিক করে। এক্স্যাক্টলি ভাইয়া, এটা আসলে মানে ওইটাই আর কি যে আমরা ইরানে এটা দেখছি যে ধরেন যে এই পুরা রেভলিউশনটার পরে ধরেন যে ইরানিয়ান রেভলিউশন কিন্তু ইনিশিয়ালি ইট ওয়াজ আ progressive socialist type of movement. যে Shah was extremely undemocratic and Shah's under খাবার দাবারের দাম extreme ছিল. He was corrupted and it was a progressive sort of movement which was overall later on taken over, or not
later on মানে ওইখানে মানুষজন প্রগ্রেসিভ সাজতো, in reality they were all about Islamic, and then ব্যাপারটা এটাই হয় আর কি। এবং ধরেন আপনি ইয়েতেও দেখেন, বাট আমি আরেকটা নতুন একটা জিনিস দেখলাম, এটার সাথে রিলেটেড না, বাট আমি একটা জিনিস দেখলাম যে দেখেন পাকিস্তানের যে কায়দে আজম জিন্নাহ, he was so secular, but apparently even before the creation of Pakistan সে বলে এরকম হুজুরদের সাথে এক্সট্রিম ন্যারো মাইন্ডেড হুজুরদের সাথে বসছিল, থ্রু হুইচ পাকিস্তান গট ক্রিয়েটেড। আর এখন আজকে পাকিস্তানের কি অবস্থা। সো অনেকেই যারা এই রিক্সাওয়ালা না, অনেকেও যারা মিডল ক্লাস বলেন, অনেকে যারা আপার ক্লাস বলেন, তারা আসলে তাদের জামাতকে সাপোর্ট করার সোল রিজন এটা না যে জামাত উইল বি লেস কারাপ্ট অর জামাত খাবার দাবারের দাম কমাবে। ওরা আসলে নিজেদেরকে পাওয়ারফুল ফিল করাতে চায়। পাওয়ারফুল, তোমার এখন যদি পাওয়ারফুল ফিল করতে হয়, you have to have someone who is powerless, that eventually becomes Hindu, ethnic minorities, women and LGBTQ, right? And we are seeing that there has been a rise in attacks against Hindus, যেটা আবার অনেকে ওটাকে মিনিমাইজ ডিনাই করার চেষ্টা করছে। There has been an increased attack on women, LGBTQ and Chakmas. So মানে এই রিক্সাওয়ালা ওইটাই একদম মানে মনের কথাটা বলে দিচ্ছে, যেটা সবাই বলতে পারছে না আর কি। হাইজেনবার্গ ভাই, আপনার কি আলোচনা শেষ হয়েছে? হ্যাঁ ভাই, আর আরেকটা কথা আপনি বলছেন যে অবশ্যই পেডোফিলিয়াতে আপনার চাইল্ড কনসেন্ট তো দিতে পারে না, বাচ্চারা আবার কনসেন্ট কি থাকবে। তো কনসেন্টের বেসিসে আরেকটা মানে ফান ফ্যাক্ট বা একটা অবজারভেশন শেয়ার করি, যে আপনি এই যে নট নেসেসারিলি আমি কাউকে বা পুলিশিং করার চেষ্টা করতেছি বা স্লাট শেমিং করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে এই যে অনলি ফ্যান্স একটা ওয়েবসাইট আছে, তারা হচ্ছে অনলাইন পর্নোগ্রাফি বা অনলাইন শো বিজনেস করে। তা আমি একটা নিউজ দেখলাম গতকালকে, মানে হচ্ছে কে জানি ওয়ার্ল্ড রেকর্ড করছে আপনার 24 ঘন্টায় 1057টা পুরুষের সাথে সেক্স করে। তো এটা আবার খুবই ফলো করে মিডিয়াতে আসতেছে এবং সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে শেয়ার টেয়ার দিচ্ছে। তো মানে আপনি যদি ইভলিউশনারি বায়োলজির কথা চিন্তা করেন, হিউম্যান তো আসলে এত ম্যাসিভ স্কেলে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইন্ডালজ হওয়ার মতো ইভলিউশনারিলি তৈরি না। তো এটার কি কোনো সোশ্যাল বা এটার কি ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে? OnlyFans-এ তো শুধু পিকচার পাঠায়। পিকচার না আপু, এটাতে আসলে আমি আমার অ্যাকাউন্ট নাই, বাট আমি একটু রিসার্চ করে দেখলাম এখানে আপনার শো থাকে, ভিডিও করা যায়, লাইভ ভিডিও টেলিকাস্ট করা যায়। কেমন করবে? It's kind of, I don't want to use the word, but it's kind of online prostitution, if I may. আমি ওটা বুঝি, বাট এটার ব্যাপারে OnlyFans এর ব্যাপারে আমি একটা কথা বলবো ভাইয়া, যে এতদিন পর্যন্ত আপনি যদি কোঠা বা প্রস্টিটিউট হাউস গুলা দেখতেন, ওই জায়গাগুলাতে মেয়েদেরকে ইলিগালি এনে বসাতো এবং মেয়েরা কোনো টাকা পেত না। মেয়েদেরকে মানে এই 12, 13, 11 বছর বয়স থেকে ওই যে বার্থ পিল খাওয়ানো শুরু করতো টু মেক দেম ফ্যাট, এন্ড তারপরে হলো মেয়েগুলা যদি প্রেগনেন্ট হয়ে যেত 2-3 বার অ্যাবর্শন করাইতো ফোর্সফুলি, তারপরে যদি বাচ্চা হয়ে যেত ওই বাচ্চাকেও আবার বসাই দিত, ঠিক আছে? এবং পুরা টাকাটা মেয়েদের কাছে যেত না, পুরা টাকাটা তাদের যে কি বলে, I've forgotten the word, but basically একটা ছেলে থাকে যে লোকটা এই পুরা মেয়েদেরকে কন্ট্রোল করে। তো OnlyFans, হ্যাঁ পিম্প আর কি, বাট OnlyFans যেটা করছে যে একটা মেয়ে যদি করতে চায় তার নিজের মতো, তাকে কেউ ধরে বেঁধে নিয়ে যাবে না কোটায়, যেরকম এত হাজার বছর ধরে মেয়েদেরকে নেওয়া হয়েছে, সেটা শুধু গনিমতের মাল হিসাবে না, সেটা ধরেন এমনিতেই যেটাকে হিউম্যান ট্রাফিকিং বলে, ঠিক আছে? সেভাবে নিয়ে যাবে না। এবং যদি একটা মেয়ে এটা চয়েস করে টু ডু দিস, টাকাটা সে পাবে, পিম্পটা পাবে না। সো আমার কথা হলো কি, পিপল হু আর এগেইনস্ট OnlyFans, যে আল্লাহ মেয়েরা নিজেদের বডি ইউজ করতেছে, আই জাস্ট ফিল লাইক যে ডুড, ফর থাউজেন্ড অফ ইয়ার্স এই হিউম্যান ট্রাফিকিং হ্যাজ বিন ইউজ to push women into prostitution, and then they are treated like absolute shit. They don't get the money, and so ওইটার জায়গায় যদি OnlyFans এ একটা মেয়ে চুজ করে যায় এবং টাকাটা শুধু সে পায়, সেক্ষেত্রে
মানে I think it's still better than a human trafficking and এই সাউথ এশিয়া বা নন ওয়েস্টার্ন নন ওয়েস্ট কান্ট্রিজে যে স্টাইলটা আর কি, বাট আই এম নট। এটা আপু আমি তো মানে শুরুতেই যে আমি কনসেন্ট দিয়ে শুরু করছি, মানে এই যে আপনি চাইল্ড ট্রাফিকিং বললেন বা গনিমত বললেন বা যে প্রস্টিটিউশন বা ব্রথেল গুলোতে যেভাবে এমপ্লয় করা হয় মেয়েদেরকে বা বাচ্চাদেরকে, ওগুলোতে ওদের কনসেন্ট থাকে না, নট নেসেসারিলি, বা দে আর ফোর্সড আপন, রাইট? বাট এই জন্য আমি কনসেন্ট দিয়ে শুরু করলাম, মানে ওনলি ফ্যান্স তো আসলে এটা কনসেনচুয়াল, তাই না, অ্যাক্টিভিটিটা। তো আমি বলতে চাচ্ছি এই যে এই ম্যাসিভ স্কেল, মানে ইটস কাইন্ড অফ বিয়ন্ড ইমাজিনেশন। মানে আপনি 24 ঘন্টায় যদি আপনি 1057টা, এটা একটা রেকর্ড বলতেছে ওরা ওনলি ফ্যান্সের, তো এটা হয় রেকর্ডটা হয়তো মানে কয়দিন পর অন্য কেউ ভাঙবে, এটা হয়তো আরো ম্যাসিভ স্কেলে প্রোডাকশন হবে। তো এটার সোশ্যাল ইম্প্যাক্ট বা এটার কোনো পর্নোগ্রাফিক সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অন দ্য জেনারেশন অর ভালনারেবল ইউথ, মানে এটা কনসেন্ট থাকলেও জিনিসটা তো আসলে একটা মানে আই ডু থিংক যে ওভার সেক্সুয়ালাইজেশন মানে সেলফ ওভার সেক্সুয়ালাইজেশন, যদিও আমি বিলিভ করি যে হাউ ইউ present yourself to the world, এটা কখনো you can't over sexualize yourself, right? But it does have an impact. Sex is getting more accessible and men tend to not respect women due মানে যাদেরকে তারা over sexualized হিসাবে দেখে এখন। মানে I don't have an answer for that কি যে এটার কতটা কি। আমি একটু ঘাটাঘাটি করছি আপু, আমি আসলে এটা নিয়ে কোনো মানে অনলি ফ্যান্স বা এই ধরনের, অবভিয়াসলি পর্নোগ্রাফি গত 10 বছরে খুবই বুম করছে, তো এটার ভালনারেবল জেনারেশন হয়তো আমরা বা আমাদের পরবর্তী যা জেনারেশন আছে ওদের উপর এটা কি ধরনের, ওদের সেক্সুয়ালিটির উপর কি ধরনের ইম্প্যাক্ট, ওদের পার্সপেক্টিভের উপর কি ধরনের ইম্প্যাক্ট, জেন্ডার বায়াসের প্রতি কি ধরনের ইম্প্যাক্ট, এগুলো নিয়ে কোনো রিসার্চ হয় নাই। বাট আমরা কি আসলে ফার্স্ট ভিকটিম জেনারেশন কিনা এই যে এই ধরনের অনলি ফ্যান্সের ম্যাসিভ বুম বা পর্নোগ্রাফিক ম্যাসিভ বুম, বা আমরা আমাদের রিলেশনশিপ গুলোকে আমরা কিভাবে দেখতেছি, যদিও কনসেন্ট থাকে, বাট কনসেন্ট থাকলেই আসলে নট নেসেসারিলি এভরিথিং বিকামস স্যানিটাইজড, রাইট? তো আমার কনসার্নটা হচ্ছে ওখানে, মানে আপনারা কি এই জিনিসটার সাথে এগ্রি করেন কিনা যে জিনিসটা আসলে খুবই ভালনারেবল করে ফেলতেছে আমাদের জেনারেশন গুলাকে, বা আমরা সেক্স জিনিসটাকে যেভাবে দেখতাম একটা হইতে পারে সেটা কোনো রিলেশনশিপ বা কোনো মেন্টাল কোনো সাইকোলজিক্যাল কোনো অ্যাফিলিয়েশন নাই, সেটা ডাজন্ট ম্যাটার, বাট কিভাবে এটা আমাদের উপর ইম্প্যাক্ট করতেছে, আমাদের মস্তিষ্ক বা মাথা কিন্তু এভাবে এত সেক্সুয়াল ম্যাসিভ স্কেলে ইনভলভমেন্টটাকে আসলে হয়তো ক্যাপচার করতে পারবে কি পারবে না, বা এটার চিন্তা ভাবনা কি হবে, এগুলো নিয়ে আমার একটা কনসার্ন আছে, যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, এবং থ্যাঙ্কফুলি যে আপনিও এটার সাথে একমত। তো আমার আর এর বাইরে কোনো অবজারভেশন বা প্রশ্ন নাই। একটা মজার জিনিস শেয়ার করবো হচ্ছে ওই যে পলিটিক্যাল, সেটা হচ্ছে ওই যে আমি হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও দেখলাম, ছাত্র ওয়াজে গেছে হচ্ছে ওই হুজুরটা, ছোট হুজুর বা তাকে কি মাদানি, এবং সে ওয়াজে যে সে হলো হেফাজতের তাণ্ডবের নিয়ে কথা বলেছে যে হাসিনার সময় বলে মুসলিমরা অনেক নির্যাতিত ছিল, আলেমরা অনেক নির্যাতিত ছিল, ইসলামোফোবিয়ায় ভরে যাচ্ছে বাংলাদেশ। তারপরে হলো এটা বলছে যে যারা হলো ঘুষখোর তারা ঘুষ নিবেন না, ঘুষখোর না, সরি ইন্টারেস্টের বেঙ্গলিটা আমি মনে করতে পারছি না, হ্যাঁ সুদখোর। বাট আমি একটা কথা বলি, সুদের এগেনস্টে কিন্তু ধরেন আমিও না টেকনিক্যালি অনেকদিন পর্যন্ত সুদের এগেনস্টে ছিলাম, আমার ফ্যামিলির অনেকেই সুদের এগেনস্টে, বাট আই ডু ফিল লাইক যে এখন সুদখোরের এগেনস্টে বয়ান দেয়া ইজ বেসিক্যালি ইনডাইরেক্টলি গোয়িং এগেনস্ট ইউনুস, মানে ও আর একটু ওরে কেউ খোটাখুটি করলেই বোধহয় ও ইউনুসের এগেনস্টে বয়ান দেয়া শুরু করবো, মানে আমার পার্সপেক্টিভ থেকে এটা লাগতেছে। এরপরে মাদানি সাহেব যখন আসছে, মাদানি সাহেব বলতেছে যে 10 লাখ, মানে খুবই ডিসগাস্টিং, মানে বাবরকে খুবই গ্লোরিফাই করছে। এন্ড আমি সবসময় মনে করতাম যে মানে এই যে হাসিনা ইন্ডিয়ার যে সম্পর্কটা, ধরেন এটা তো এখন মানে হাসিনা আর ইন্ডিয়ার ব্যাপারে আমি আসলেই জানি না, আই এম নট দ্যাট এডুকেটেড অন আওয়ার ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন, কিন্তু আমি না মানে আমার এত ফাকড আপ লাগতেছে যে এমন একটা পার্সন যে লিটারেলি চায়নার কাছ থেকে ওয়েপেন নিছে, চাকমাদের ভিতরে যারা ধরেন বিচ্ছিন্নবাদী তাদেরকে এটা দিছে সো দ্যাট ইন্ডিয়ার একটা পার্ট আনস্টেবল থাকে, এরকম একটা পার্সনকে আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটরের সামনে
গ্লোরিফাই করতেছে, আমাদের স্টুডেন্ট কোঅর্ডিনেটর বসে বসে হাসতেছে। আমার এটা একটু মানে আমার এটা ডাইজেস্ট করতে ইয়ে লাগে এখন। আই ডোন্ট নো কি ব্যাপারটা কি, কিন্তু এটা আমার আরেকটা জিনিস খুব খারাপ লাগলো, যেটার ব্যাপারে আমি জিন্নার কথাটা উঠালাম, যে এই যে দেখেন আমাদের ইয়েতে কিন্তু চাকমারা আছে, বা আমাদের সিটিজেন্স কমিটি মানে ন্যাশনাল সিটিজেন কমিটিতে তো ভালো ভালো মানুষ আছে। সরি খারাপ মানুষ যে কেউ আছে সেটা তো না, কিন্তু কেউ এটা বলতেছে না যে হাসনাত বলেন, সার্জিসও গেছে, তারপর যে আরেকজনও গেছে, আর সার্জিস গেছে হলো চরমোনাইদের ওইখানে, যে উইয়ার্ড কথা বলে আসছে, ওদেরকে কেউ যেন কল আউট করতেছে না আর কি। ইটস ভেরি উইয়ার্ড, মানে একটা উইয়ার্ড টাইপ অফ রিলেশন হয়ে গেছে বিটুইন সেকুলার্স অ্যান্ড ইসলামিস্ট আর কি, ওয়ার ওদের তো আপু অ্যাকাউন্টেবিলিটি প্রথম থেকেই বলতে গেলে ছিল না। হাসনাত আব্দুল্লাহ তো আসলে এর আগে অনেক কিছু বিস্ফোরক মন্তব্য করছে। আমার কথা হচ্ছে ইউনুসকে সে তো জানে যে ইউনুসের আসলে যে বিজনেস পলিসি ডিপেন্ডেন্ট অন মাইক্রো ক্রেডিট বা ইন্টারেস্ট, তো সে একটা এত হাইলাইটেড একটা জায়গায় গিয়ে মাদানির বক্তব্য তো বাংলাদেশের আসলে 40 থেকে 50% মানুষই শুনবে, তো সে এত হাইলাইটেড একটা প্ল্যাটফর্মে উঠে সে ওখানে সুদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, মানে সুদকে নিষিদ্ধ করতে হবে, সুদ যারা খায় তাদের থেকে দূরে থাকতে হবে। সে নিজেও তো আসলে ইউনুসের একজন কোঅর্ডিনেটর বা ইউনুসের একজন ল্যাকি বলতে গেলে, শুধু সেটা না, সে কি ইউনুসকে লাইনে আনার চেষ্টা করতেছে, বা ইউনুসের সাথে তাদের কি একটা ডিস্টেন্স ক্রিয়েট হচ্ছে, বা ইউনুসের আসলে না, বাট আমার কাছে মনে হচ্ছে না হাইজেনবার্গ ভাই, আমি বলি কেন, যে যখন মানে এই পুরো গণঅভ্যুত্থানটা হলো, তো তখন আমার ফেসবুক আমি বন্ধ করে দিয়েছিলাম আর কি, বিকজ আমার অনেস্টলি স্পিকিং আমার পুরো ফেসবুক মানে ফেসবুকে একটু স্ক্রোল করলে মুজিবের ছবি থাকতো, মুজিবের বই থাকতো, এখন আমি কি করব? তো আচ্ছা আমি ওটা ডিঅ্যাক্টিভেট করলাম, কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখতেছিলাম, উনি হলো মাহফুজ আলমের একটা স্টেটাস করতেছে, স্টেটাসে লেখা হলো যে নির্যাতিত হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম সবার একসাথে আসতে হবে ইসলাম বিদ্বেষ হিন্দুত্ববাদীর এগেনস্টে লড়াই করার জন্য, ইসলামবাদ ও সুফিবাদ প্রতিষ্ঠান করার জন্য। সে বলে এই স্টেটাস দিছে, সেটা একদম ধরেন ওই 5th অগাস্টের পরপর যখন তাকে মাস্টার মাইন্ড হিসাবে ইয়ে করলো। আমার কথা হলো যে মুসলিম মেজরিটি কান্ট্রিতে যেখানে হেট স্পিচ ইজ সো নর্মালাইজ, এটা আসিফ ভাইয়া হাজার দিন দেখাইছে, যেখানে নাস্তিকদেরকে চাপাতি দিয়ে মারা হয়, যেখানে লিটারেলি হিন্দুদের উপর 2000 প্লাস অ্যাটাক হয় 3-4 দিনে, যেখানে মেয়েদেরকে হাফ প্রপার্টি দেয়া হয় বিকজ অফ দিস উগ্র মুসলমান, তারা কিভাবে বলতে, সে কি লেভেলের মাস্টার মাইন্ড হইলে সে বলতে পারে যে বাংলাদেশে ইসলামোফোবিয়া আছে এবং সেটার সাথে বলে সব হিন্দু মিলে সবাই মিলে ফাইট করতে হবে। তারপর আপনি আলী রিয়াজের ব্যাপারটা দেখেন, আলী রিয়াজ অ্যাপারেন্টলি জাসদের ছিল, পার্ট ছিল, লিডার ছিল, এরপরে উনি ইউএসএ তে গেছে। এখন উই অল নো হাউ ওপেন ইউএস সোসাইটি ইজ, রাইট? তো আলী রিয়াজ কি করলো, সেকুলারিজম বাদ দিয়ে সে হলো ধর্ম, কিন্তু সে কিন্তু ধর্ম ওই যে ধর্ম না, ওই যে মানে থাকে না ইসলাম, রাষ্ট্র ধর্ম রেখে দিল, তারপর বেঙ্গলি ন্যাশনালিজম সরালো, বাট সামহাউ রাষ্ট্র ধর্ম রেখে দিল। জিনিসটা ইটস ভেরি উইয়ার্ড। এবং তারপরে আপনি দেখেন প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আচ্ছা আমরা তো জন্ম একবারই হই, বাঙালিদের মানে এটা আমি বুঝলামই না, বাংলাদেশের জন্ম দুইবার কি 3বার হবে? আমরা কি মানে ছাগল যে আমাদের 3বার জন্ম হবে? ওরা বলতেছে যে ওরা নিজেদেরকে জন্ম দিতে চায়, প্রোক্লেমেশন দিতে চায়, ঠিক আছে, ওইটাতে তো আওয়ামী লীগ ইনভাইটেড না, কিন্তু আওয়ামী লীগ স্টিল মেক্স আপ 30% অফ দ্য ভোটিং ইয়ে। এটা আমার সাথে অনেকে আর্গিউ করতে পারবে, কিন্তু আমি যেটা বললাম যে আমি যেহেতু একদম কট্টর আওয়ামী বা ফ্যামিলি থেকে আসি, আমি এটা একদম কট্টর ভাবে হাইজেনবার্গ বলতে পারি ভাইয়া যে বোধহয় 5% ভোটিংও কমে নাই আওয়ামী লীগের। মানে আওয়ামী লীগ যদি এখনো ভোটিং এ যায়, তারা ইজিলি 25% ভোট পাবে, এবং সেটা হিন্দু ভোট না, শুধু সেটা মানে মুসলমানরা ভোট দিবে, বাট ওইটা আলাদা কথা। আচ্ছা আওয়ামী লীগ নাই, বিএনপি এটা চায় না, বিকজ বিএনপি নিজেই তো ন্যাশনালিস্ট
party, right? BNP Zia to is a sector commander. BNP, BNP তারপর যে ওলিয়া হাত উনি সেক্টর কমান্ডার ছিল না, বাট হি ইজ ভেরি মিলিটারিতে যত ছিল সেটা ধরেন খালেদ মোশাররফ এবং তাহের ছাড়া মোরলেস এভরিবডি সাপোর্টস জিয়া, বিকজ মিলিটারি অ্যান্ড সিভিল আমাদের সবসময় একটা ইস্যু দ্বন্দ্ব লেগেছিল আর কি। তো ওরাও চায় না, আবার ওরা পুরাপুরি সেকুলারিজমটা সরাতে চায় না, বিকজ দে নো যে সেকুলারিজম যদি তারা সরায় দেয় দেন ওকে এবং জামাতের মধ্যে কোনো ডিফারেন্স ওদের মধ্যে থাকবে না। এবং এই কারণে কিন্তু বিএনপি তাদের যে অনেক মুক্তিযোদ্ধা আছে তাদেরকে কিন্তু অনেক সামনে আনার চেষ্টা করতেছে। সেটা আপনি দেখেন যে অনেক অলিহাতের ব্যাপারটাই দেখেন যে অলিহাতকে দিয়ে অনেক কনফারেন্সেস করাচ্ছে। বাট আমার কথা হলো যে আলী রিয়াজ এরকম, মাহফুজ আব্দুল্লাহ এরকম, সো এটা আমার তো ইউনুসও টেকনিক্যালি একটু জিন্না টাইপ লাগলো না, যে ধরেন ড্রিঙ্ক করতেছে, মেল লেসবিয়ান, কিন্তু ঠিকই ধরেন বসছে উইথ পিপল যারা বসে বলতেছে যে বাংলাদেশে ইসলামোফোবিয়া অনেক, মানে আমার কাছে ঠিক মনে হয় নাই যে ইউনুস ইজ এনি ডিফারেন্ট, বাট I don't know, I'm still very confused on what this is, because we know what আওয়ামী লীগ is. আওয়ামী লীগের কালচার হলো দুইটাই। আওয়ামী লীগ হলো যখন বিএনপি বা জামাতের সাথে ফাইট করে তখন তারা মুক্তিযোদ্ধার চেতনা লাগায়, যখন বিএনপি জামাতের সাথে ফাইট করে তখন তারা সেকুলারিজম দেখানোর চেষ্টা করে, আর বিএনপি হলো যখন আওয়ামী লীগ মাঠে থাকে তখন তারা দেখানোর চেষ্টা করে তারা কত মুসলমান। কিন্তু উই ডোন্ট নো দিস গ্রুপ। এই গ্রুপ যে আসলে 1/11 কেন অ্যাকসেপ্টেড হয় নাই বাই এনিওয়ান, মানে আমি দেখলাম আমার ফ্যামিলি থেকে যারা নিজেরা নির্যাতিত হয়েছে, বিকজ উই কাম ফ্রম মাইনরিটিজ মুসলিম সেক্ট, এরপরেও যে 1/11 সময় আমার বাপ মারা যে সাপোর্ট দেয় না এদেরকে, আমি কেন আজকে বুঝলাম। ইউ ডোন্ট নো হোয়াট দে আর, এন্ড আই এম জেনুইনলি কনফিউজড এটা কি, বিকজ একবার মনে হইতেছে যে বাহ কাদিয়ানিদের ব্যাপারে কথা বলে, আরেকবার সেকুলারিজম সরাই দিতেছে, কি জানি আমি বুঝি না এই গভর্নমেন্টকে আর কি। না, এটা ট্রু যে আপনি রাইট বলছেন যে আসলে জিন্নার সাথে ইউনুসের মিল পাওয়া যাচ্ছে, মানে দুজনই ব্যক্তিগতভাবে হয়তো এত ধর্মর আঁকড়ে ধরে না, বাট তাদের লার্জার অ্যাকশন আসলে এই মৌলবাদ গুলোকে ফ্যাসিলিটেট করে আর কি। তো ঠিক আছে, আমার এটাই কনভারসেশন ছিল আর কি। সো থ্যাঙ্কস, যুক্ত করার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ঠিক আছে হাইজেনবার্গ ভাই, আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন। ও আর আসিফ ভাই, আমি আপনাকে ওই মেইল করতে ভুলে গেছি, আমি আপনাকে দ্রুত মেইল করবো info@সংসদ.com। ওকে ভাই, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফারাজ ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। কালো জিরা আর মধু সকল রোগের ওষুধ, এগুলো খেলে কি ডায়াবেটিস ভালো হবে? অফকোর্স বেশি বেশি খাবেন, দিনে 5 বার। এখন তো ডাক্তার বলতেছে যে কি মানে মিষ্টি জাতীয় কোনো কিছু না খাওয়ার জন্য। শুধু ডায়াবেটিস কেন, আপনার ক্যান্সার হলেও আপনি কালো জিরার মধু খাবেন, আপনার কোনো ট্রিটমেন্ট নেওয়ার দরকার নেই। না, এটা বলতেছি আর কি। আর আপনারা যে বলতেছেন কিছুক্ষণ আগে ইসলাম নিয়ে বলতেছেন দেখি এখানে 9 বছরের 5 বছরের মেয়েকে বিবাহ করা যায়। আপনারা যদি আরব দেশে এসে দেখেন, এখানে যদি কোনো 9 বছরের 10 বছরের মেয়েকে কোনো লোক বিবাহ করে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এখানে আগের যুগ নাই, এখানে মানে মধ্যপ্রাচ্যের দেশে ওই 1450 বছর যুগ নাই, এখন আধুনিক যুগ। এখন এখানে স্কুলে মেয়েদেরকে লেখাপড়া তো করানো হয়, পাশাপাশি এদেরকে খেলাধুলা শেখানো হয়, ফুটবল খেলা বলেন, বিভিন্ন ধরনের খেলা বলেন, নাচ গান বলেন, বিভিন্ন কিছু স্কুলে প্রশিক্ষণ দেওয়ানো হয় মহিলা এবং পুরুষ সবাই। এখানে কোনো আগের দিনের মতন 5 বছরের 6 বছরের 9 বছরের মেয়ে বিবাহ দেওয়া কোনো ধরনের কি নাই, নিয়ম নাই। এরা কিন্তু এখন ইসলামটাকে একটু পরিবর্তন করতেছে। আপনি কি বলছেন যে তাদের মধ্যে ঈমানটা নাই? আসলে ঈমান আছে, এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, এরা ইসলামী, কিন্তু এখানে কি না, এখানে কোনো ওয়াজ মাহফিল নেই। এখানে আছে কি নামাজ, সখী ঈমান নেই। বাঙালি যেমন সখী ঈমান আছে, তাদের সেই সখী ঈমানটা নেই। আজকে আসাদ নূর ভাইয়ের একটা ভিডিওতে দেখলাম গরুর মাংস রাখতে হবে, মানে হোটেলে গরুর মাংস না রাখলে 90% মুসলমানের দেশে এটা হোটেল এটা বন্ধ করে দেওয়া হবে, এ ধরনের একটা ভিডিও দেখলাম। এখানে এমন এমন হোটেল আছে, আপনি গরুর মাংস কয়েকটা হোটেল মানে ঘুরলেও পাবেন না। এরা অ্যাভেলেবেল গরুর মাংস এখানে খায়ও না, এরা বেশি খায় ছাগল।
ছাগল আর মুরগি সব জায়গায় পাবেন, কিন্তু গরুর মাংস অনেক হোটেলে পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশের হোটেলে বলতেছে যে 95% মুসলমানদের সেখানে গরুর মাংস রাখতে হবে। এরা কি ইসলাম বেশি বুঝে নাকি এরা বেশি বুঝে, আরবের লোকরা বেশি বুঝে, এটা তো বুঝলাম না ভাই। হ্যাঁ ফারাজ ভাই, আপনি একটা জিনিস ভাবেন যে এটা যদি অন্য কোনো কান্ট্রিতে হতো, where Muslims are the minority and Christians who eat pig, তারা ভিতরে যে বলতেছে যে you have to sell pig or else this is Christian phobia in a Christian majority country, how stupid would this sound? কি Christophobia. Hey, is this Christophobia? Like, how stupid would this sound? সেখানে তো বলতে হবে, সেখানে হচ্ছে সেকুলারিজম নাই, মানবতা নেই। হ্যাঁ সেটাই আর কি, কি একটা অবস্থা। আমি একটা ভিডিও শুনছিলাম যেখানে মধ্যে মহিলা বলতেছে আর কি যে এই টুপি পরা, পাঞ্জাবি পরা, গরুর মাংস খাওয়া এগুলা শুধুমাত্র ধর্মের বিষয় না, এটা হচ্ছে রাজনীতির বিষয়। যেহেতু এটা রাজনীতির বিষয়, এই জন্য এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। গরু খাওয়াটা, পাঞ্জাবি পায়জামা পরা, দাড়ি রাখা, এগুলা কন্টিনিউ করতে হবে, নট বিকজ শুধুমাত্র আপনার ইমানের জন্যই করতে হবে। হ্যাঁ সেটা তো দেখছেনই, বাট ব্যাপারটা অনেকটা এরকম হলো না, এই যে চাকমা নারী স্টুডেন্টের উপর অ্যাটাক করার পরে দুইজন যে লাইক লিটারালি চকলেট অথবা সস দিয়ে নিজেদেরকে ব্যান্ডেড করলো, বাট যখন অ্যারেস্ট করলো তখন দেখা গেল যে তাদের কোনো ইনজিউরি ছিল না। মানে লাইক একটা মুসলিম মেজরিটি কান্ট্রিতে কেউ বিফ সেল করবে না, অবভিয়াসলি বিফটা সেল করছে না হিন্দু মাইনরিটি। সফটলি বলতেছেন, আমার তো মনে হচ্ছে গু লাগাইছে, লিটারাল যে ব্রাউন কালার ছিল এটা তো চকলেট মনে হয়। আমি আপনাকে বলেছিলাম না যে এটা গু বের হয়েছে, মনে হচ্ছে আপনাকে কাকে বলছিল। I can't believe someone মানে নিজেদেরকে ভিক্টিমাইজ করাটা মানে কোন লেভেলে নিছে। আর তারপরে জানেন ফারাজ ভাই, এটা আমার নিজের হ্যাঁ, it's not only that, like একটা ইউটিউবার আছে, তার প্রায় 700,000 ফলোয়ার, তার নাম হলো জাহিদ টেক, ঠিক আছে। হি ইজ ইভেন কল্ড অন লাইক হি ওয়েন্ট টু পিক ইউনুস ফ্রম এয়ারপোর্ট, হি ইজ কল্ড লাইক মানে উনি এরকম কমিশন গুলাতেও আছে। উনি জানেন কি বলছে, যে বলছে যে দিস ইজ অ্যান অ্যাটাক and yes the victims were Buddhists but they just happened to be Buddhist। আমাদের তো অন্য মাইনরিটিও আছে লাইক বিহারি যারা হলো মুসলিম। লাইক কি লেভেলে ডিনায়ালটা করার চেষ্টা করতেছে, লাইক নিজেদেরকে সব মাইনরিটির উপর তো অ্যাটাক করা হয় না, স্পেসিফিক মাইনরিটির উপর অ্যাটাক করা হচ্ছে, এটা তো অ্যাটাক অন মাইনরিটি না। এটা লাইক হিন্দুদের ব্যাপারে বলছে, তারপরে বড়দিনে যে 17টা ক্রিসমাসের হাউস পুরাই দিছে। হ্যাঁ ঠিক আছে।